আমার মালকিন প্রায় ৪০ বছর বয়সী ছিলেন, কিন্তু মনে হচ্ছিল তিনি এখনও যুবতী এবং কুমারী। আমি প্রতি রাতে আমার মালকিনের মালিশ করতাম এবং এতে আমারও আনন্দ হতো। এক রাতে মালকিন আমাকে তেলের বোতল দিয়ে বললেন, দ্রুত আমার ঘরে আসো। সেই রাতে আমি আমার হুঁশ হারিয়ে ফেললাম, কারণ মালকিন আমার সাথে এমন কিছু করলেন যা আমি কল্পনাও করতে পারিনি। মালকিন বিধবা ছিলেন, কিন্তু তার রূপলাবণ্য দেখে তা মোটেও বোঝা যাচ্ছিল না। আজও মালকিন খুব সুন্দর দেখাচ্ছিলেন। তিনি গোলাপি রঙের পোশাক পরেছিলেন এবং খুব ভালো মেকআপ করেছিলেন। তিনি আরামে বিছানায় শুয়ে লাট দেখছিলেন। আমি কাছে গিয়ে তাকে নমস্কার করলাম, তখন মালকিন আমার মুখ ধরে আমার কপালে হাত বুলিয়ে বললেন, তুমি তো খুব যুবক হয়ে গেছ, কত সুন্দর শরীর পেয়েছ। ঠিক আছে, তুমি এখানে আমার জন্য আছ। তোমার মা তোমার যৌবনের খেয়াল রাখে না। তুমি আমার কাছে এসেছ না? আমি তোমাকে যৌবনের সব পাঠ শেখাব। এসো, এখানে আমার সাথে বসো। মালকিন তার পায়ের দিকে ইশারা করে বললেন, আমার পা দাবাও। এটা শুনে আমি লজ্জা পেলাম। কোনো অপরিচিত নারীর পায়ের কাছে বসে তার পা দাবানো আমার জন্য খুবই লজ্জার ছিল। আমি ভেবেছিলাম তিনি ঘরের কাজ করবেন, কিন্তু তিনি আমাকে তার পায়ের উপর দাঁড় করালেন এবং তার পা আমার কোলে রাখলেন। যদিও আমি এমনটা করতে চাইনি, তবুও আমি ধীরে ধীরে তার পা দাবানো শুরু করলাম, কারণ আমার মা আমাকে পাঠিয়েছিলেন মালকিনকে খুশি রাখতে। যদি তুমি মালকিনকে খুশি রাখো, তাহলে তিনি তোমাকে খুব ভালো বেতন দেবেন, মা জোর দিয়ে বলেছিলেন। এই চাকরি কখনো ছাড়বে না। তাই আমি আমার মালকিনের প্রতিটি আদেশ মেনে চলতাম। কিন্তু আমি জানতাম না মালকিন আমাকে কোনো উদ্দেশ্যে ডেকেছিলেন। আমি অনেকক্ষণ ধরে মালকিনের পা দাবাতে থাকলাম। তখন মালকিন বললেন, আমি গ্লাসে তেলের বোতল রেখেছি। আমি তা তুলে নিলাম এবং মালকিনের কাছে গেলাম। তিনি শুয়ে পড়লেন এবং বললেন, এসো, আমার পিঠের মালিশ করো। আমার পিঠে খুব তীব্র ব্যথা হচ্ছে। এটা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমার জন্য আমার মালকিনের মালিশ করা অত্যন্ত লজ্জাজনক ছিল। কিন্তু মালকিন তো আমার মুখ না দেখেই নিজেকে সুন্দর করে নিয়েছিলেন। আর তখন আমাকে বাধ্য হয়ে মালকিনের পিঠে তেল দিয়ে মালিশ করতে হল। আমি এখানে ১ ঘণ্টা ধরেছিলাম, আর সেই ১ ঘণ্টায় আমার ধৈর্যের সব সীমা পার হয়ে গেল। মালকিন আমাকে ডেকেছিলেন এই দেখার জন্য যে জিনিসগুলো কিভাবে চলছে। তিনি যে কোনো নারীর সাথে এমন করতে পারতেন। মালকিনকে আমি খুব নির্লজ্জ এবং বেহাজা মনে হল, আর আমার পক্ষে এখন এখানে আর বেশি সময় থাকা সম্ভব ছিল না। আমি ভেবেছিলাম আমি ফিরে যাব এবং আমার মাকে স্পষ্ট বলে দেব যে আমি এমন নারীর জন্য কাজ করতে পারব না। কিন্তু দীর্ঘ মালিশের পর আমি ক্লান্ত হয়ে পড়লাম। তখন মালকিন বালিশের নিচ থেকে ০০০ টাকার নোট বের করে আমার হাতে রাখলেন এবং বললেন, সাবাস, তোমার হাতে বড় জাদু আছে। তুমি আমার সব পিঠের ব্যথা দূর করে দিয়েছ। এটা ০০০ টাকা পেয়ে আমি অবাক হলাম যে শুধু পা এবং কোমর দাবানোর জন্য এত টাকা পাচ্ছি। আমি সারাদিন কাজ করেও এত টাকা কামাতে পারতাম না। তাই আমি আপাতত এই চাকরি ছাড়ার ইচ্ছা ত্যাগ করলাম, কারণ সেই সময় টাকা আমার প্রাথমিক প্রয়োজন ছিল। মালকিন টাকা দিয়ে বললেন, এখন তোমার ঘরে যাও এবং বিশ্রাম করো। আর রাতে আমার ঘরে এসো। মালকিন যা বললেন তাতে আমি কিছুটা হতবাক হলাম। তিনি আমাকে রাতে তার ঘরে কেন ডাকছেন? কিন্তু আমার জিজ্ঞাসা করার সাহস ছিল না, কারণ মালকিন আবার চোখ বন্ধ করে শুয়ে পড়েছিলেন। তাই আমি তার ঘর থেকে বের হয়ে আমার ঘরে চলে গেলাম। আমাকে দিনরাত এখানেই থাকতে হতো, বাড়ি ফিরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাকি সময় আমি সম্পূর্ণ স্বাধীন ছিলাম। সেখানে করার মতো কিছুই ছিল না। বাস্তবে আমি এখানকার খাবার এবং পানীয় উপভোগ করছিলাম। মালিক নিজেই আমাকে বলেছিলেন যে রাতে ফ্রিজ থেকে দুধ বের করে খেতে। তাই রাত হওয়ার সাথে সাথেই আমি দুধ খেয়ে নিলাম। তারপর প্রায় ১-২টার সময় মালকিন আমাকে তার ঘরে ডাকলেন। আমি তার কণ্ঠস্বর শুনে সেখানে পৌঁছানোর চেষ্টা করলাম। যেই আমি আমার মালকিনকে দেখলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি লজ্জায় নিচে তাকিয়ে রইলাম। মালকিন খুব অদ্ভুত পোশাক পরেছিলেন। তিনি বিছানায় শুয়ে বললেন, চলো, তেলের বোতল নিয়ে এসো। আমি তেলের বোতল নিলাম এবং মালকিনের পায়ের কাছে বসে পড়লাম। তখন তিনি হেসে বললেন, আমার পায়ের মালিশ করাও না? আমাকে বলা হয়েছে তুমি খুব ভালো পায়ের মালিশ করো। তুমি পিঠের মালিশও খুব ভালো করেছ। এখন আমাকে অন্য কোথাও মালিশ করাতে হবে কি? এটা বলতে বলতে মালকিন শরারতভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন আর দেখলাম এবং আমি ঘামে ভিজে গিয়েছিলাম। মালকিন ছিলেন একজন মধ্যবয়সী মহিলা, যার বয়স প্রায় ৪০ বছর ছিল। কিন্তু সেই বয়সেও তিনি নিজেকে খুব ফিট রাখতেন। তখন মালকিন তার নাইটি কাঁধ থেকে নামিয়ে দিলেন এবং মালিশ করার ইশারা করলেন।
যেই আমি তার কাছে পৌঁছালাম, মালকিন কথা বলা শুরু করলেন। প্রথমে আলোতে মজা পাবেন না। আমি মালকিনের দিকে তাকালাম, এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। তারপর তিনি হাসলেন এবং তার চোখ বন্ধ করলেন। তিনি বালিশে হেলান দিয়ে বসে গেলেন। আমি চুপচাপ উঠে গেলাম এবং লাইট বন্ধ করে দিলাম। ধীরে ধীরে আমি তার মালিশ করতে শুরু করলাম। মালকিন অদ্ভুত শব্দ করছিলেন, যেন তিনি কতটা আরাম পাচ্ছেন। আর আমি খুব কষ্টে মালিশ করতে পারছিলাম। কিছু সময়ের জন্য এটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। কিন্তু তারপর আমি এটা নিয়ে ভাবলাম এবং নিজেকে আশ্বস্ত করলাম যে এর বদলে আমি ভালো টাকা পাব। মালকিন আমাকে নির্দেশ দিচ্ছিলেন। আমি আমার আঙুল এভাবে নাড়াচ্ছিলাম, আর মালকিনের কান্নার শব্দ ঘরে গুঞ্জন তুলছিল। ঘণ্টার পর ঘণ্টা আমার আঙুল আমার মালকিনের কোমল, কামুক শরীরে ঘুরছিল। তারপর মালকিন আমাকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। যেই আমি তার ঘর থেকে বের হতে যাচ্ছিলাম, মালকিন আমার হাতে 000 টাকার নোট দিলেন। আমার চোখ বিস্ময়ে চওড়া হয়ে গেল। আমি দ্রুত নোট মুঠো বন্ধ করলাম এবং মালকিনের ঘর থেকে বেরিয়ে গেলাম, যাতে তিনি তা ফেরত চাইতে না পারেন। একদিনে এত টাকা কামিয়ে আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছিলাম। যখন আমি আমার ঘরে ফিরে শুয়ে পড়লাম, তখন আমি হাজারো স্বপ্ন দেখলাম যে যদি আমি আমার মালকিনের এভাবে সেবা করতে থাকি, তাহলে তিনি আমাকে সেই নোট ফেরত দেবেন এবং আমার বাড়ির সব সমস্যা মিটে যাবে। পরের সকালে যখন আমি উঠলাম, মালিক বাড়িতে ছিলেন না। একজন কর্মী পরিষ্কার করতে এসেছিল। সে জানাল যে মালকিন কোথাও বাইরে গেছেন। আমি খুশি খুশি বাংলো ঘুরতে লাগলাম এবং এভাবে ঘুরতে ঘুরতে বাড়ির পিছনে পৌঁছে গেলাম। সেখানে 2টি বন্ধ ঘর ছিল। আমি ভাবতে লাগলাম যে মালকিন এত বড় বাংলোতে কতটা একা বোধ করেন। আমরা সবাই একটি ছোট বাড়িতে 2টি ঘরে থাকি, তবুও যদি কেউ কোথাও চলে যায়, খুব একা লাগে। অথচ মালকিন তার স্বামীর মৃত্যুর পর থেকে একা ছিলেন। আমি এটা ভাবছিলাম, এমন সময় মালকিন পিছন থেকে এসে গেলেন। তিনি রেগে বললেন, তুমি এখানে কি করছ? আমার সাথে ঘরে চলো। তিনি আমার হাত ধরে আমাকে ঘরে টেনে নিয়ে গেলেন এবং আমাকে তার পাশে বসালেন। তারপর তিনি একটি বডশপার খুললেন এবং তা থেকে বেশ কয়েকটি নতুন জোড়া বের করে আমার সামনে রাখলেন। আমি দেখে অবাক হয়ে গেলাম যে তিনি আমার জন্য সব কাপড় নিয়ে এসেছেন। কিন্তু তার মধ্যে একটি দামি জোড়া ছিল। তিনি আমাকে কাঁধ থেকে ধরে তার সামনে দাঁড় করালেন এবং বললেন, তুমি এই পুরানো কাপড়ে ভালো দেখাচ্ছ না। তুমি আমার জন্য খুব বিশেষ হয়ে গেছ। তাই এখন তুমি এই কাপড় পরো। তারপর মালকিনের কথা মতো আমি সেই দামি কাপড় রাখলাম এবং তার মধ্যে থেকে একটি কাপড়ও নিলাম। তা পরার পর আমি আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আমি খুব যুবক এবং সুন্দর দেখাচ্ছিলাম। আমি 7 বছরেরও কম দেখাচ্ছিলাম না। যখন মালকিন আমাকে দেখলেন, তিনি আমার প্রশংসা না করে থাকতে পারলেন না এবং বললেন, দেখো তুমি কত সাহসী দেখাচ্ছ এই কাপড়ে। তোমার পুরুষালী কত স্পষ্ট। এখন তুমি এই কাপড় পরো। আমিও খুব খুশি ছিলাম। আমি মনে মনে মালকিনের কাছে প্রার্থনা করতে লাগলাম। তারপর মালকিন সারা দিন আমাকে কিছু বললেন না। কিন্তু রাতে তিনি আমাকে তার ঘরে ডাকলেন এবং আবার লাইট বন্ধ করে আমাকে মালিশ করতে বললেন। আমি আবার লজ্জা পেতে শুরু করলাম কারণ আটি অন্য ধরনের নাইটি পরেছিলেন এবং তিনি একদম কেয়ামতের মতো দেখাচ্ছিলেন। এখন মালকিনকে দেখে আমার অনুভূতিও নিয়ন্ত্রণের বাইরে হতে লাগল। লাইট বন্ধ করার পর মালকিন আমাকে আবার পুরো মালিশ দিলেন এবং আমি তার মালিশ করতে থাকলাম। যখন 2 ঘণ্টা পরে আমার ছুটি হল, তিনি আমাকে 1000 ও দিলেন এবং আমার হাতে 000 ও দিলেন। সারাদিন এভাবেই চলতে থাকল। কয়েকদিন পর্যন্ত আমি ভাবলাম যে হয়তো মালকিন আমাকে এই কাজের জন্যই রেখেছেন এবং আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম। কিন্তু যখন 20 দিন কেটে গেল, মালকিন আমাকে তার কাছে ডাকলেন এবং কাজ করতে বললেন। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। মালকিন বললেন যে তার কাছে কিছু প্রয়োজনীয় জিনিস আছে, তা তোমাকে অন্য শহরে নিয়ে যেতে হবে। আমি বিব্রত হয়ে মালকিনকে বললাম যে আমি কখনো শহরের বাইরে যাইনি, তাহলে আমি আপনার জিনিস কিভাবে পৌঁছে দেব? মালকিন বললেন, আমি তোমাকে একজন ড্রাইভার এবং একটি গাড়ি দেব। তোমাকে শুধু আমার জিনিস এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। আমি ড্রাইভারকে বিশ্বাস করি না, তাই এটা আমার। এই জন্য আমি আমার চোখ বন্ধ করে তোমার উপর বিশ্বাস করতে পারি। যখন মালিকরা ড্রাইভার এবং গাড়ি দেওয়ার প্রস্তাব দিলেন, তাই এই কাজ আমার জন্য বেশি কঠিন না। আমি রাজি হয়ে গেলাম এবং এই অজুহাতে আরও একটি শহর দেখব। মালিক একটি বড় পার্সেল গাড়িতে বোঝাই করলেন এবং আমাকে ড্রাইভারের পাশে বসিয়ে দিলেন। তিনি আমাকে ঠিকানা দিলেন এবং কথোপকথন শুরু করলেন।
শুধু এই পার্সেলটি সাবধানে পৌঁছে দিতে হবে, তারপর আমরা চলে গেলাম। 2 ঘণ্টা পরে আমরা শহরের সীমানা ছাড়িয়ে গিয়েছিলাম এবং তারপর মালিকের দেওয়া ঠিকানায় পার্সেলটি পৌঁছে দিলাম। রাত হওয়ার আগেই আমি ফিরে এসেছিলাম। যখন আমি ফিরে এসে মালিকনিকে জানালাম, তিনি খুব খুশি হলেন। তিনি আমার হাতে 000 রেখে দিলেন এবং বললেন, সত্যি বলতে তিনি খুব পরিশ্রমী মানুষ। এখন এটি সর্বদা আমার সাথে থাকবে। যদি আপনি খুব ক্লান্ত না হন তাহলে চলুন, আমাকে ম্যাসাজ করুন। মালিকনির কথা শুনে তিনি আবার তেলের বোতল তুলে নিলেন। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু 000 নোটের গন্ধ আমাকে আবার পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। আমি আমার মালিকনিকে দীর্ঘক্ষণ ম্যাসাজ করলাম এবং ঘরটি তাদের দীর্ঘশ্বাসে গুঞ্জরিত হতে থাকল। আমি অবাক হলাম যে মালিকনি তো বেশি কাজও করেননি, তাহলে আপনি এত ক্লান্ত হচ্ছেন কিভাবে? সম্ভবত মালিকনির শপিং ছাড়া সারাদিন অন্য কোনো কাজ ছিল না, কারণ তিনি প্রায়ই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। কখনো কখনো এটা ভেবে আমি অবাক হই যে সেই মালিকনির এত টাকা কোথা থেকে আসে যখন তিনি বিধবা হয়ে গেছেন। যতদূর আমার মা আমাকে বলেছিলেন, মালিকনির প্রয়াত স্বামীও কোনো বিশেষ কাজ করতেন না। আমার মা আমাকে বলেছিলেন যে মালিকনির অবস্থা মালিকের মৃত্যুর পরেই বদলে গিয়েছিল, কিন্তু কেউ জানে না যে সেগুলো কিভাবে বদলেছে। যখন আমি মেসাজ শেষ করলাম, মালিকনি বললেন, আগামীকাল আরও একটি পার্সেল পৌঁছে দিতে হবে। যদি আপনি এভাবে কাজ চালিয়ে যান তাহলে চলুন দেখি তিনি কত টাকা উপার্জন করেন। আমি দ্বিতীয় পার্সেলের কথা শুনে খুব খুশি হলাম এবং আশা করলাম যে মালিকনি আমাকে আবার 000 দেবেন। কিন্তু মালিকনি আমাকে পরবর্তী পার্সেল পৌঁছে দিতে 00 দিয়েছিলেন, যদিও আমাকে শহরের বাইরে যেতে হয়নি, বরং শহরেই জিনিসপত্র পৌঁছে দিতে হয়েছিল। সেটি একটি বড় বাংলো ছিল যেখানে মালিকনির নির্দেশে আমি পার্সেলটি নামিয়ে দিয়েছিলাম। এটি এত ভারী ছিল যে তোলা যাচ্ছিল না। আমি জানি না মালিকনি তাতে কি পাঠিয়েছিলেন। যখন আমি সেই রাতে গেলাম এবং মালিকনিকে আমার কাজের কথা বললাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সেই পার্সেলটি কি যা এত ভারী এবং এত বড়। মালিকনি হেসে বললেন, এটি কিছু মূল্যবান জিনিস যা আমি লোকেদের অনুরোধে তাদের কাছে পৌঁছে দিই। তোমার মালিকের চলে যাওয়ার পর আমাকে বাড়ি চালানোর জন্য কিছু কাজ তো করতে হতো। বাড়িতে কেউ আমাকে আমার বিধবা অবস্থার কথা বলেনি। তুমি নিজেই জানো বাবা, কারো খারাপ সময়ে কেউ কাজে আসে না। তাই আমি শুধু এই ব্যবসা শুরু করেছিলাম। যখন আমার দিন বদলালো, সবাই আমার দিকে আঙুল তুলতে লাগল এবং জিজ্ঞাসা করতে লাগল যে আমি কি করি। কিন্তু এখন আমি লোকেদের কেন উত্তর দেব? মালিক বললেন, আমি যে ব্যবসা বুঝতে পেরেছি তা শুরু করেছি এবং এখন তুমিও এতে আমার সাথে যোগ দিয়েছ। কারণ এতদিন আমি কাউকে বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছি। তাই এখন তোমাকে দিনে 2 বা 3 বার পার্সেল পৌঁছে দিতে হবে যাতে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। আমি লাভ করলে তোমাকেও অনেক কিছু দেব যাতে তোমার পরিবারের জীবন সহজ হয়। আমি ভালো করেই জানি যে একটি বিধবা কত কষ্ট সহ্য করে। মালিকনি আমাকে ব্যবসার বৃদ্ধির সাথে সমৃদ্ধির স্বপ্ন দেখাতে লাগলেন এবং আমিও সেই স্বপ্নের পিছনে ছুটেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি যে মালিকনি সারাদিন কেন শপিং করতেন। নিশ্চয়ই তিনি তার ব্যবসার জিনিসপত্র নিয়ে যেতেন এবং তারপর তা প্যাক করে আমার কাছে পাঠাতেন। আমার কাজ শুধু সেগুলো পৌঁছে দেওয়া ছিল। ড্রাইভার এবং গাড়িও মালিক দ্বারা সরবরাহ করা হয়েছিল। আমি আনন্দের সাথে এই কাজ করতাম। কিছু পার্সেলের জন্য আমি 100,000 পেতাম এবং কিছু কি যাতে প্যাকেজটি নষ্ট না হয়, আমি ড্রাইভারকে গাড়িটি একপাশে পার্ক করতে বললাম এবং তারপর মালিকের নির্দেশ অমান্য করে প্যাকেজটি খুললাম। প্যাকেজ খুলতেই আমি হতবাক হয়ে গেলাম, ভিতরে একটি ছোট মেয়ে বাঁধা ছিল এবং তার নড়াচড়ার কারণে বাক্সটি নড়ছিল। তার মুখে টেপ লাগানো ছিল এবং হাত পা বাঁধা ছিল। আমি যেই না তার মুখ থেকে টেপ সরালাম, সে চিৎকার করে উঠল এবং সাহায্যের জন্য ডাকতে লাগল। ভাগ্যক্রমে আশেপাশে কেউ ছিল না। আমি মেয়েটিকে বললাম, চুপ করো, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আওয়াজ কম রাখো। আমি ড্রাইভারের দিকে তাকালাম, সেও ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে বললাম, গাড়িটি একটা নির্জন জায়গায় নিয়ে যাও, তারপর মেয়েটির কাছ থেকে বোঝার চেষ্টা করব কি ঘটেছে। আমি মেয়েটির হাত পা খুলে দিলাম এবং তাকে গাড়িতে বসতে বললাম, সে আমার উপর আস্থা রাখল। তারপর আমরা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গেলাম। যখন সে সবকিছু বলতে শুরু করল, আমি সত্যি বুঝতে পারলাম আমার মালিক আমাকে কিভাবে পাপের দলদে ঠেলে দিয়েছিল। সে আমাকে কিভাবে ব্যবহার করেছিল। আমি টাকার ঝলক এবং সুখে এতটাই মগ্ন ছিলাম যে আমি কখনোই জানতে চাইনি প্যাকেজের ভিতরে কি আছে বা মালিক আমাকে এত টাকা কেন দিচ্ছে।
মেয়েটি আমাকে বলল, একটি ছেলে তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল, তারপর মিটিংয়ের নামে ডেকে বেহুশ করে দিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, সে একটি বাংলো ছিল, যেখানে তার মতো আরও অনেক মেয়ে ছিল। তাদের সামনে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়েছিল, যে মেয়েটিকে বলেছিল সে তাকে বিক্রি করে দিয়েছে, সে ছেলেটির। সেই মেয়েটিই সব মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বাংলো নিয়ে এসেছিল এবং একে একে তাদের সবাইকে বিক্রি করছিল। মেয়েটি এইসব বলতে বলতে কাঁদছিল। সত্য জানতে পেরে আমার গা শিউরে উঠল। আমি প্যাকেজটি আবার বন্ধ করে মেয়েটিকে মুক্ত করে তার বাড়িতে নিয়ে গেলাম এবং মালিকের দেওয়া ঠিকানায় প্যাকেজটি পৌঁছে দিলাম। যখন আমি বাংলো ফিরে গেলাম, আমি মিথ্যা বললাম যে আমি প্যাকেজটি ডেলিভার করে দিয়েছি এবং সে খুব খুশি। কিন্তু কিছুক্ষণ পর মালিকের ফোন এল এবং তার মুখ রাগে লাল হয়ে গেল। মালিক জানতে পারল প্যাকেজটি খালি এসেছে এবং ভিতরে কোনো মেয়ে নেই। মালিক আমার কলার ধরে বলল, দেখো পল, সত্যি বলো, তুমি কি করেছ? প্যাকেজের ভিতরের জিনিস কোথায় গেল? আমি মালিককে বললাম, আমি সবসময় আপনার আদেশ মেনেছি, আমি কি জানি জিনিসটা কোথায়? মালিক আমার গালে চড় মেরে বলল, আমি নিজে প্যাকেজটি বানিয়েছিলাম, তাহলে ভিতরের মাল কিভাবে গায়েব হয়ে গেল? ক্লায়েন্ট পুরো 1 লক্ষ দিয়েছে, যদি সে জিনিস না পায়, সে আমাকে হুমকি দিচ্ছে। আমি বললাম, আমি জানি না আপনার প্যাকেজে কি ছিল, আমি ঠিক যেমনটা প্যাক করা ছিল তেমনি পৌঁছে দিয়েছি। মালিক রাগে আমার দিকে তাকিয়ে বলল, বেশি মাসুম বনো না, আমি ভালো করেই জানি তুমি ছাড়া আর কেউ এই প্যাকেজ খোলেনি। তুমি প্যাকেজটি ডেলিভার করেছিলে, তাহলে তুমিই আমাকে বলো সেটি কোথায়? মালিকের কথা শুনে আমি মনে মনে হাসলাম এবং ইচ্ছা করে জিজ্ঞাসা করলাম, আপনি কোনো মেয়ের কথা বলছেন? আপনি তো পণ্য ডেলিভার করেন, তাহলে সেই মেয়েটি কোথা থেকে এল? প্যাকেজে কি কোনো মেয়ে ছিল? মালিক বুঝে গেল আমি তার সাথে খেলছি। সে বলল, বেশি চালাকি করো না, আমি তোমার বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করব, চুরির অভিযোগ দেব যে তুমি আমার বাড়ি থেকে জিনিস চুরি করেছ। মালিকের কথা শুনে আমি হেসে বললাম, ঠিক আছে, পুলিশকে ডাকো, যা করতে হয় করো। কিন্তু মনে রেখো, যখন সেই মেয়েটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তুমি কোথাও পালাতে পারবে না। মালিকের হুঁশ উড়ে গেল। সে ভেবেছিল আমি 6 বছরের ছেলে, তার হুমকিতে ভয় পাব। কিন্তু আমি সবসময় নির্ভীক ছিলাম, আমার কোনো কিছুর ভয় ছিল না। আর ড্রাইভারও আমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেও একজন ভালো মানুষ ছিল, যে অজান্তেই আমার মতো এই পাপে জড়িয়ে পড়েছিল। মালিক যখন আমার চেহারায় ভাব দেখল, সে বলল, আমি তোমাকে সাহায্য করেছি, কিন্তু তুমি আমার শত্রু হয়ে যাচ্ছ। যদি আমরা দুজনে মিলে কাজ করি, অনেক টাকা কামানো যাবে। কাজটা তেমন কিছু নয়, একজন চাকর মেয়েদের এক জায়গায় নিয়ে যায়, সেখান থেকে তাদের বেহুশ অবস্থায় প্যাকেজে ভরতে হয়। অ্যানেস্থেশিয়ার প্রভাব সাধারণত 1-2 ঘণ্টা থাকে, এবং সে টেরও পায় না যতক্ষণ না মেয়েটি ক্লায়েন্টের কাছে পৌঁছায়। কোনো ঝুঁকি নেই। আমি জানি না কিভাবে এই মেয়েটির জ্ঞান ফিরে এল। আমি সত্য জানতে পেরেছিলাম। আমি মালিককে স্পষ্ট করে আমি বললাম, আমি নিঃসন্দেহে এতিম এবং অসহায়, কিন্তু আমরা পাপের টাকা খেতে পারি না, এটি হারামের টাকা। যদি আমি আগে জানতাম, তাহলে আমি কখনই তোমার দেওয়া টাকা নিতাম না। আমি মালকিনকে বললাম, তোমার এই নোংরা ব্যবসা বন্ধ কর, নইলে আমি পুলিশকে জানাব। আমার কথা শুনে মালকিন আমার মাথায় কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করল এবং আমাকে অজ্ঞান করে দিল। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, তখন বুঝতে পারলাম মালকিন আমাকে বন্দি করে রেখেছে। আমাকে পিছনের খালি ঘরগুলোর একটিতে বন্দি করে রাখা হয়েছিল। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু মালকিন আমাকে যেতে দিল না। 2 দিন এভাবেই কেটে গেল। আমি সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়েছিলাম। মালকিন বলল, যদি তুমি স্বাধীনতা চাও, তাহলে আমার সাথে হাত মিলাও এবং আমরা একসাথে ব্যবসা করব। আমাকে বের হওয়ার জন্য কিছু করতে হয়েছিল, তাই আমি সাময়িকভাবে মালকিনের সাথে হাত মিলালাম এবং পরে পার্সেল পৌঁছে দেওয়ার অজুহাতে পরবর্তী মেয়েটিকে পুলিশ স্টেশনে নিয়ে গেলাম। সে মালকিনের বিরুদ্ধে সাক্ষ্য দিল এবং মালকিনকে গ্রেপ্তার করা হল। মালকিন বিশ্বাস করতে পারল না যে আমি তাকে প্রতারিত করেছি। সে ভেবেছিল আমি টাকার লোভী, কিন্তু আমি টাকার লোভী ছিলাম না। আমি হালাল ছিলাম। আমি টাকা উপার্জন করতে চেয়েছিলাম। আজ মালকিন জেলের পিছনে আছে এবং পুলিশ সব মেয়েদের মুক্ত করে দিয়েছে। আমি আমার বাড়িতে ফিরে এসেছি। পুলিশ আমাকে একটি বড় পুরস্কার দিল এবং বলল, সরকার তোমাকে এই পুরস্কার দিয়েছে এবং এটি সেই টাকা যা তোমার প্রাপ্য, কারণ তুমি অনেক মেয়ের জীবন বাঁচিয়েছ এবং তাদের অপমান থেকে রক্ষা করেছ। এটি শুনে আমি টাকা হাতে নিলাম এবং খুশি হয়ে সরাসরি আমার বাড়িতে চলে গেলাম।